অজনিয়াক দিগন্ত তারাকে নিয়ে সমুদ্র পার করে এমন এক দূরবর্তী অঞ্চলে যেয়ে পৌঁছায় সেখানে কেউ সহজেই গিয়ে তাদেরকে খুঁজে বের করতে পারবে না। এটা অজনিয়াক জানত, এবং দিগন্ত তারা সেটা তখন আহত। ওই অবস্থাকালে যখন সকলের উপরে নির্ধারিত স্থান থাকার কারণে সেভারাসে অটোমেটিক তাদের বিরুদ্ধে অভিযোগ চলে যায়। তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং ডিসিপ্লিন আনার জন্য এবং সব জায়গায় ডিসিপ্লিন বজায় রাখার জন্য সেভারাস এই ফিগারটা। সেভারাসটা হলো একটা সত্তা, যে সত্তা হতে পারে একজন, যে সত্তা হতে পারে দুজন, সেই সত্তা হতে পারে 7 জনেরও, কেউ জানে না। কিন্তু তাদের নামের অক্ষর অনুকরণ করলে খুব সহজে বোঝা যায় যে তারা 7 জন। তাদের দায়িত্ব হচ্ছে পুরো সিস্টেমটাকে কন্ট্রোলে ধরে রাখা। যে সিস্টেমটাকে কন্ট্রোলে ধরে রাখার জন্য এক শক্তিশালী গভর্নিং বডির প্রয়োজন। সেই শক্তিশালী গভর্নিং বডি হচ্ছে সেভারাস। এবং অতি দ্রুতই সেভারাস পদক্ষেপ নিল এবং সেই পদক্ষেপ অনুযায়ী সরাসরি দোষী সাব্যস্ত হলো কে? জেনারেল দিগন্ত তারা, কারণ সে বাধা দিয়েছে। মূলত সংঘর্ষ জড়ানোর পেছনে 7 মাথার অজগরের অর্থাৎ আলবেনিয়নের প্রত্যক্ষ মদত থাকার পরেও সেই সময় যেহেতু হাইকমান্ড থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে দিগন্ত তারাই যে বাগী বা শত্রু এটা খুব সহজেই বোধগম্য, এবং অতি স্বাভাবিকভাবেই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হওয়ার কথা ছিল দিগন্তের তারা। তবে প্রত্যেক হাই কমান্ডের কাছে রয়েছে একটা করে ভেটো পাওয়ার, এবং সেভারাসের নিজেদের কাছেও রয়েছে একটা করে ভেটো পাওয়ার। তার শাস্তি যখন তাকে হত্যা করার জন্য হুকুম দেওয়া হয় শাস্তিস্বরূপ, তখন সেভারাস তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে। তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে দিগন্ত তারাকে শাস্তির মুখোমুখি হতে থেকে সরিয়ে দেয়। অতি স্বাভাবিকভাবেই সে এখন বাগী, সে দল ছুট, এটাই তার জন্য বড় শাস্তি। সেভারাসের মূল কথা ছিল, আর যাই হোক না কেন এই সংঘর্ষের মদদের পেছনে আলবেনিয়নের হাত রয়েছে, কিন্তু প্রচন্ড অহংকারী আলবেনিয়ন তা মানতে রাজি নয়। এখানে আরো একটি বড় ব্যাপার ছিল, আলবেনিয়নের যে অবস্থা 2 ভাই মিলে করেছিল তা দেখলে মনে হবে এমনটাই যে 2 ভাই হামলাই করেছিল আলবেনিয়নকে হত্যা করার জন্য। কিন্তু সকলে সবকিছু জানলেও আলবেনিয়ন কি জিনিস সেটা সেভারাস খুব ভালো করে জানত, এবং সেভারাসের ভেটো পাওয়ার কারণে সেই সময়ে দিগন্ত তারা রক্ষা পায়, নইলে তাকে যেইখানে থাকুক না কেন খুঁজে বের করে তাকে মেরে ফেলত। এবং এই ক্ষোভ আলবেনিয়ন নিজের মনের মধ্যে পুষে গিয়েছে সব সময়। এবং আলবেনিয়ন অর্থাৎ 7 মাথার অজগর এর পরবর্তীতেও যখন যেইখানে যেই কোনো ধরনের অপারেশন চালিয়েছে, কোনো না কোনো দিক দিয়ে যখনই সে কঠোর অবস্থানে গিয়েছে তখনই কোনো না কোনোভাবে সেভারাস তার পথে বাধা হয়ে দাঁড়ায়। আলবেনিয়ন উগ্র স্বভাবের সাথে মারাত্মক অহংকারী। এই উগ্র স্বভাব এবং তার এই অহংকার তাকে সবসময় পরিচালনা করে। স্বাভাবিকভাবেই হাই কমান্ড হওয়ার মতো যোগ্যতা তার নেই। একজন হাই কমান্ডার যেইভাবে তার কমান্ডকে পরিচালনা করে, কমান্ডার হিসেবে আলবেনিয়ন সেইভাবে তার কমান্ডকে পরিচালনা করে না। হাই কমান্ডারের আন্ডারে থাকা অন্যান্য সকল কমান্ডারের মতো 7 মাথার অজগর অর্থাৎ আলবেনিয়নও ছিল একজন কমান্ডার, কিন্তু তার কমান্ডিংয়ের ধরন ছিল সবসময় আগ্রাসী। এমনকি নিজের সতীর্থ কমান্ডার উপরে সে হামলা করতে দ্বিধাবোধ করেনি কখনো। এমনকি সতীর্থ কমান্ডারের কমান্ডারাধীন আর্মির উপরও হামলা করতে সে সময় নেয়নি কখনো।
তার চোখ ছিল কোথায় অন্যান্য সকল হাইকমান্ড তা খুব ভালো করে জানত। তাই বেইজুস কখনো তাকে ঘাটায়নি, বেইজুস কখনো তাকে নির্দেশ দেয়নি। বেইজুস সব সময় তাকে বাহাবা দিয়ে গিয়েছে। বেইজুস সব সময় তার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছে যার কারণে আলবেনিয়ন, সাত মাথার অজগর, নিজেকে সেই চূড়ায় নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু মাস্টার মাইন্ড এমনিতে মাস্টার মাইন্ড নয়, সে থাকে পর্দার আড়ালে। যদি সে পর্দার আড়ালে না থাকে, যদি সে সম্মুখে থাকে, তাহলেও নিজেকে সে ধীরে 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 সবার চোখের অন্তরালে নিয়ে যেতে শুরু করে। এখানে তাই হচ্ছিল। হাইকমান্ডারকে বেইজুস কিন্তু সকলে খুব ভালো করে জানত এই পুরো কমান্ডের অরিজিনালি হাই কমান্ডার আলবেনিয়ন, কারণ সে ফেরোসিয়াস। অবশ্য সে পদবিতে নেই, অবশ্য সে সেই সিংহাসনে নেই, তার সেই হুকুম দেওয়ার মতো অ্যাবিলিটিও নেই সকল কমান্ডারকে সে হুকুম দেবে। তবুও তার সাকসেস রেট এবং তার দাম্ভিকতা এবং তার তীব্র শক্তি তাকে আর সবার সামনে উত্তরের প্রহরী হিসেবে দাঁড় করায়। কারণ সে ধীরে 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 ইস্টার্ন হাইকমান্ডের এত বিশাল সংখ্যক এরিয়াকে নিজের কবজায় রেখে দিল, নিজের অপারেশনের জন্য, নিজের বেস করার জন্য, সবকিছুর জন্য, যার কারণে তার অপর নাম ছিল উত্তরের প্রহরী। কেন উত্তরের প্রহরী? সে অন্য কোনো কমান্ডকে সেখানে থাকতেই দেয়নি। সে উত্তরের সমস্ত ব্যাপারে নিজে সিদ্ধান্ত নিত। সে হাই কমান্ডের অপেক্ষা করতেই না কখনো। এবং বলেছি না, বেইজুস মাস্টার মাইন্ড, সে খুব ভালো করে জানে এর সাথে জোর দিয়ে আমি পারবো না, কিন্তু তার চেয়ে বেশি প্রখর আমার বুদ্ধি। এই সিংহাসন, শুধু এই সিংহাসনে বসার তো আমার ইচ্ছেই নেই। বেইজুস সবসময় এটাই ভাবত, সেটাই ভাবত। তার উচ্চতা অন্য জায়গায়। বড় বড় সিংহাসন শুধুমাত্র মাস্টার মাইন্ডদের জন্য, আর এই হাতির মতো শক্তিশালী কমান্ডাররা তারা সেই সিংহাসনে গোলামি করবে, এটাই তো নিয়ম। এখন হাই কমান্ড তার এই মাথা ব্যথা অর্থাৎ আলবেনিয়নকে কিভাবে এলিমিনেট করবে, তার চেয়ে সবচেয়ে উত্তম সময় এখন। যেহেতু আলবেনিয়ন খুব ভালো করে জানে সে যাদেরকে হত্যা করতে চেয়েছে তাদেরকে হত্যা করতে পারেনি, কেননা তাদেরকে হত্যা করতে বাধা দেয় দিগন্তের তারা এবং তার ছেলে ডেমিয়ান বোগা। যেহেতু বাধা দেয়, সুতরাং এই বাধা দেওয়ার পেছনে কারণ কি? অতি স্বাভাবিকভাবেই সে রাগ সেভারাসের উপর যে পাতলাবে। সকলে খুব ভালো করে জানে যে সেভারাসকে যদি ভাঙা যায়, সেভারাসকে যদি কোনো মতে দখল করা যায় বা তাদেরকে যদি এলিমিনেট করে দেওয়া যায়, তাহলে এই পুরো গভর্নিং বডিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া সম্ভব। যে পুরো গভর্নিং বডি সবাইকে কোনো না কোনো দিক দিয়ে বেঁধে রেখেছে। দুনিয়াতে ম্যাসাকার করে ফেললেও গভর্নিং বডি অনেক কাজ করতে তাদেরকে দেয় না। যে কাজগুলোর ব্যাপারে হয়তো আমরা কখনো জানবো না, যে কাজগুলোর ব্যাপারে আমরা হয়তো কোনোদিন বুঝবো না। সেই রাগ এবং সেই ক্ষোভ সেভারাসের উপরে ছিল আলবেনিয়নের, এবং এই সুযোগ সে এখন আর কোনো মতেই বিলম্বে নেবে না। যে সময় সে চারদিকে অপারেশন চালাচ্ছিল, সেই সময় সে কিন্তু তার নিজস্ব একটি ছোট আর্মি তৈরি করছিল। যখন সবাই সব দিকে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় আলবেনিয়ন ও তার সাত মাথার অজগর সরাসরি সেভারাসে হামলা করবে এবং অতি স্বাভাবিকভাবেই সেভারাস দখল করলে কখনোই তাকে আর অন্য কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আলবেনিয়নের একটা জায়গায় ভুল ছিল। সে সবসময় শুনে এসেছে যে সুপ্রিম কমান্ডার রয়েছেন আরো একজন, যে সবার উপরে, সবার উপরে, বাবার উপরে বাবা, তার বাবার উপরে বাবা, তার বাবার উপরে বাবা এবং সেই বাবার উপরের বাবা। সুপ্রিম কমান্ডার যে রয়েছে, অন্য সকলে বিশ্বাস করলেও কখনো তাকে দেখেনি
এবং সুপ্রিম কমান্ডারের কথাগুলোই বা তার নির্দেশনাগুলোই সেভারাসের মাধ্যমে, অর্থাৎ সেভারাস নামক গভর্নিং বডির মাধ্যমেই বাকি সকলের কাছে পৌঁছে দেওয়া হতো। যারা দেখেননি, যারা বিশ্বাস করতো না, তারা অতি স্বাভাবিকভাবেই ধরে নেয় সেভারাস অর্থাৎ এই গভর্নিং বডি এমন কোনো ফিগারকে দেখানোর চেষ্টা করছে যে ফিগার এক্সিস্টই করে না, করলে তারা কখনো কখনো আলামত পেত। তারা সবসময় শুনেছে। অবশ্য হাইকমান্ডাররা যারা, তারা হাইকমান্ডার হওয়ার পরে অবশ্যই সুপ্রিম কমান্ডারের সাথে দেখা করে, তার কাছে যে তার আনুগত্য প্রকাশ করে, কারণ সুপ্রিম কমান্ডারের কথা অনুযায়ী এরা সবাই কুকুর, আর কুকুর তার মালিকের কাছে আনসারেবল। এবং যখন কুকুর মালিকের কাছে যে আনসার করবে, অর্থাৎ এই কুকুর যারা হাই কমান্ড, তো কুকুরের নিচে যারা রয়েছে, যারা কমান্ডার, যারা জেনারেল, তারা হচ্ছে সুপ্রিম কমান্ডারের কাছে কুকুর ছানা, ইংরেজিতে বলে পিচ। আলবেনিয়ন এই সুযোগ নেয়, এই অস্থিরতার সুযোগ নেয় এবং সে হামলা করে। কিন্তু সে কি আসলেই জানতো এই অস্থিরতা সে তৈরি করেছে? আদতে এই অস্থিরতা তৈরি করেছে বেজুস, যে আলবেনিয়নকে স্পষ্টভাবে দেখতেই দেয়নি কোনো কিছু। আলবেনিয়ন মনে করেছে সে তার কাজে বাধা পেয়ে গেছে, কিন্তু তার ওই কাজে বাধাগুলো কে দিয়েছে? খুবই সূক্ষ্মভাবে দাবার চাল চেলে যে বাধাগুলো দেওয়া হয়েছে তা আর অন্য কারোর পক্ষ থেকে নয়, তা ছিল হাই কমান্ডার বেজুসের পক্ষ থেকে। এবং যার ফলশ্রুতিতে সে হামলা করে সেভারাসে। প্রশান্ত মহাসাগর তারিখ রেখার অপর প্রান্ত, ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টার। নিজের সিংহাসনে আরাম আয়েসে কি হচ্ছে সে সকল খবরাখবর নিচ্ছিল বেজুস, কারণ তার প্ল্যান একদম সাকসেসফুল। আলবেনিয়ন হামলা করে বসেছে সেভারাসে এবং অতি তাড়াতাড়ি সেভারাস তথা গভর্নিং বডিকে রক্ষা করার জন্য গ্যারিসন ফোর্ড আসবে। এবং যখন গ্যারিসন ফোর্ড আসবে, গ্যারিসন ফোর্ডের সাথে আসবে সুপ্রিম কমান্ডার। যখন সে প্রথমবার হাই কমান্ডের পোস্টিং রিপোর্ট করার জন্য সুপ্রিম কমান্ডারের কাছে যায়, সেই সময় তার ক্ষমতা, তার সুকৌশল সব কিছুর ব্যাপারে সে অবগত হয় এবং সেই দিন থেকে সে ফ্যাসিনেশনে ভুগছে। তার মূল গোল একটাই, সে হাই কমান্ড, কিন্তু তার দরকার সুপ্রিম কমান্ড। যেভাবে সবাই তাকে ভয় পায়, সেই ক্ষমতা তার প্রয়োজন, ক্ষমতার লোভ এমন এক ভয়ঙ্কর জিনিস যা তাকে কোন জায়গায় নিয়ে যাবে তা তখন পর্যন্ত বেজুস জানতো না। কিন্তু সে সবসময় একটা ডিলিউশনের মধ্যে থাকতো, যেহেতু সে 100টা আউটকাম চিন্তা করে রাখতো, একটা ঘটনার কি কি রকমের আউটকাম হতে পারে। এই সকল আউটকামের চিন্তায় থাকার কারণে তার কোনো না কোনো প্ল্যান সবসময় সাকসেসফুল হতো। অর্থাৎ তার 100টি আউটকামের মধ্যে যে কোনো একটা আউটকাম অবশ্যই সাকসেস হবে, অর্থাৎ তার প্ল্যানও শতভাগ সম্পূর্ণ সাকসেসফুল। এবং নিজের সিংহাসনে বসে আয়েশ করে সে তার আশপাশে থাকা যত প্রহরী, চাকর, অনুচর, সহচর তাদেরকে বলছিল, এইবার খুব সহজেই খেলাটা কোন দিকে চলে যায় দেখবে। সেভারাস আহ্বান করবে কাউকে না কাউকেই সেভারাসের হয়ে লড়াই করার জন্য, এবং দেখো বাবা, ভাই এবং ভাই পুত্র সহ আরো কয়েকজন সেভারাসের ডাকে সাড়া দেবে। আলবেনিয়ানের মাথা খারাপ হয়ে যাবে, তা সহ্য হবে না, বিশেষ করে যখন বাবা
এবং ভাইকে দেখবে। পুরাতন শত্রু যে তারা। আলবেনিয়ান বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে, তার সমস্ত ফোকাস সরে যাবে, সেভেরাস থেকে। সে তখন ভাই এবং বাবার পেছনে পড়ে যাবে, দুই ভাই এবং বাবার পেছনে। এবং অন্যান্য কমান্ড যখন তার বিরুদ্ধে দাঁড়াবে, সে সেটাকে সহ্য করতে পারবে না, অতি স্বাভাবিকভাবেই সে হামলা করবে। এটাই তো আমি চাই, যত সময় যাবে, যত ডিলে করা যায় তত ভালো। কারণ আমি তোমাদেরকে বলে রাখি, সুপ্রিম কমান্ডার ওকে হাতে নাতে ধরবে। এবং বাই গড, তোমরা সবাই দেখবে কি অবস্থা হয় ওর। আমি আলবেনিয়ানের অপেক্ষায় রয়েছি যে ওকে কি অবস্থায় সবার সামনে কুকুর বানিয়ে গলায় শেকল টানিয়ে টেনে হিচড়ে নিয়ে যায়। তোমরা সবাই দেখবে, অপেক্ষা করো, আর কিছুক্ষণ অপেক্ষা করো। ভারত মহাসাগর ভারতের এক উপকূলীয় এলাকা। পার্শ্ববর্তী দেশ ভারতের এক উপকূলীয় এলাকা থেকে প্রায় অনেকখানি দূরে সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় দিগন্তের তারা। বাতাসে সে মিশে আছে। উপকূলের দিকে সমুদ্র থেকে যে স্নিগ্ধ বাতাস উপকূলের দিকে এগিয়ে আসছে, সেই স্নিগ্ধ বাতাসের পরশ সে নিজে অনুভব করছে। এই স্নিগ্ধতা খুব কম মানুষই টের পায়। যখন কোনো মানুষ সর্বোচ্চ চূড়ায় উঠে, তখন এই স্নিগ্ধতা তারা অনুভব করতে পারে। এই স্নিগ্ধতা সে যখন অনুভব করছিল, ঠিক তখন তার সামনে এক আলোর ছটা দেখা যায় এবং সেই আলোর ছটা থেকে ভেসে আসে একটি কথা, সেভেরাস বিপদাপন্ন, তোমাদের সাহায্য প্রয়োজন ক্ষমতাকে শক্তভাবে শৃঙ্খলে ধরে রাখার জন্য। সেভেরাস বিপদাপন্ন, তোমাদের সাহায্য প্রয়োজন ক্ষমতাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য। সেভেরাস বিপদাপন্ন, তোমাদের সাহায্য প্রয়োজন ক্ষমতাধরকে ধরাশায়ী করার জন্য। সেভেরাস বিপদাপন্ন, তোমাদের সাহায্য প্রয়োজন, নইলে তাণ্ডব নিয়ে নেমে আসবে সুপ্রিম কমান্ড। দেখুন তো, তারাও প্রথমবার সুপ্রিম কমান্ডের নাম শুনল তা নয়। আর সকলের মতো দিগন্তের তারাও খুব ভালো করে জানে একজন কমান্ডার রয়েছেন, যিনি সবার উপরে, হায়ারার্কির উপরে সবার। কেউ তাকে দেখেনি। যারা হাই কমান্ডার হয়, কেবল তারাই হাই কমান্ডের পোস্টে বসার পরে রিপোর্ট করার জন্য তার কাছে যায়। সেখান থেকে এসে কেউ কখনো বলেনি যে তিনি কেমন। বরং সবাই এইটুকু খুব ভালো করে জানে, তার কৌশলত্ব এবং তার ব্যক্তিত্ব অন্য সবাইকে ছাড়িয়ে যায় এবং তিনি মার্সিলেস। তার কাছে এরা সবাই কুকুরের বাচ্চা, অর্থাৎ বিচ, এবং হাইকমান্ড হল তার কাছে কুকুর, অর্থাৎ ডগ। যখন এই পরিভাষা ব্যবহার করা হয়, তখন দিগন্ত তার কাছে এমনই লাগে অবশ্যই সে বদ না হলে সে কেন কুকুর এবং কুকুরের বাচ্চা হিসেবে সম্বোধন করবে আমাদেরকে। কিন্তু সেভেরাস বিপদাপন্ন, কারণ এই সেভেরাসের ভেটোর কারণেই ভয়াবহ শাস্তির মুখ থেকে সে বেঁচে গিয়েছিল, এবং এই সেভেরাসের কারণেই সে আজ সেই জেনারেলের পদ থেকে বিচ্যুত হয়ে আজ সঠিক পথে সে কিভাবে সে তাদেরকে সাহায্য না করে পারে। কিন্তু সে আসলে একা। তার অনুচর, সহচর, চাকর সব মিলিয়ে গোটা 300 হবে। সেখানে আলবেনিয়ন, সে কতজন নিয়ে যে হামলা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার কোনো পরিমাণ ইনফরমেশন পর্যন্ত নেই। কিন্তু সেভেরাস সরাসরি সাহায্য চেয়েছে তাদের কাছে। সেই মুহূর্তেই নিজের ভাই অজনিয়াকে গোপন
লুকানোর শালায় যে সে পৌঁছায়। লুকানো এই শালা এমন একটা জায়গা যেই জায়গায় অজনিয়াক যে খুব সহজে লুকিয়ে থাকতে পারে, এবং অজনিয়াকের কাছে ডেমিয়েন বোগাও ছিল সেই সময়। কারণ ডেমিয়েন বোগা আহত, এবং আহত অবস্থায় সে রিকভার করার জন্য একটাই সেফ প্লেস পাবে, সেটা হচ্ছে তার বাবার বড় ভাই অর্থাৎ অজনিয়াকের লোকেশন। অবশ্য দিগন্ত তারা খুব ভালো করে জানে অজনিয়াকের কাছে যেয়ে যদি এখন সে বলে সেভারাস বিপদে, অজনিয়াক এই কথাই বলবে, তা আমার কি যায় আসে। তবুও দিগন্ত তারা অজনিয়াকের সেই লুকানো শালায় যে পৌঁছায়। সেই লুকানো শালায় যে পৌঁছানোর পরে বড় ভাইকে দেখে অভিবাদন জানায় দিগন্ত তারা, এবং ডেমিয়েন বোগা তখন সেই লুকানো শালার দেয়ালের মধ্যে মাটির মধ্যে মিশে রয়েছে। অজনিয়াককে দিগন্ত তারা সরাসরি বলে, ভাই সেভারাস বিপদে, এবং তুমি খুব ভালো করে জানো তোমার কাছেও সে দেখা দিয়েছে। আলবেনিয়ানকে থামাতে হবে। তো আলবিয়ানকে থামাতে গেলে আমি কি করবো বলো? আমার কিছু করার আছে? ওরা যা মজা তা করো, ওরা মূল্যে মরুক, ওরা বাঁচলে বাঁচুক, আমরা এখানে আছি, এখানেই ভালো। না, তুমি ভুলে গিয়েছ তাদের ভেটোর কারণেই কিন্তু আমি আর তুমি এই মুহূর্তে বেঁচে আছি। ও তো তুই এটা বলতে চাচ্ছিস এখন আমি তোকে বাঁচিয়ে সবচেয়ে বড় ভুল করেছি ওই দিন। না ভাই, তুমি আমাকে বাঁচিয়ে ভুল করিনি আমি তা বলছি না। তারা ভেটো দিয়েছিল দেখেই তো আমরা বেঁচে গিয়েছে। এখন আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। আলবেনিয়নকে আমরা দুই ভাই ছাড়া অন্য কেউ থামাতে পারবো না এখন। হ্যাঁ, তুই তো মনে হচ্ছে তোর যে তুই থামাতে পারবি, অন্য সবার মনে হচ্ছে যে সেও থামাতে পারবে, যে থামা। আমি বাবা কোনো কিছুর মধ্যে এখন আর নেই, আমার একটু শান্তির প্রয়োজন। তোরা দুই বাবা ছেলে তুই মনে করিস পারবি যা, কিন্তু দেখ তোর ছেলের অবস্থা খারাপ। এখন তুই যদি আমাকে টেনে নিয়ে যেতে চাস আমি তোর সাথে যেতে পারি, কিন্তু ভাই যদি আমি মার খাই সমস্ত দোষ তোর। দেখুন তো তারা খুব ভালো করেই বুঝতে পারলো অজনিয়াকের মধ্যে আর নেই, এবং অজনিয়াকের মধ্যে থাকতেও চায় না। কিন্তু সেই সময় অজনিয়াকের এই লুকোনো শালায় এসে পৌঁছায় আরেক হাইকমান্ড, রেভারেন্ড। একটা বড় শকুন উড়ে এসে এই লুকোনো শালার মুখে এসে দাঁড়ায়, এবং দাঁড়ানোর পরে তার ডানা দিয়ে মাটির উপরে দুটো টোকা দেয়। অজনিয়াক রীতিমতো হামলা করার জন্য তৈরি, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে সে হচ্ছে রেভারেন্ড, অন্য আরেকজন হাইকমান্ডার, এবং রেভারেন্ডের কাছেও সরাসরি সাহায্য চায় সেভারাস। যখন রেভারেন্ডকে দেখতে পায় অজনিয়াক, এই কিছুক্ষণ আগেও যে পোল্ট্রি নিয়ে বলেছিল যে সে কোনো কিছুর মধ্যে নেই, সে তখন দিগন্ত তারার উদ্দেশ্যে বলল, চল যাই, যে শালা বেটার খাটটা আবার ভাঙি আমরা। দিগন্ত তারা, রেভারেন্ড এবং অজনিয়াক পৌঁছে গেল সেভারাসে। 2008 সেভারাসে আলবেনিয়নের হামলা। হাই কমান্ডের সাহায্য সহ দিগন্ত তারা এবং অজনিয়াক যখন সেভারাসে যে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেভারাসে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে ততক্ষণে আলবেনিয়ন এবং তার সমস্ত অনুচরেরা। এটা কোনো মানুষের যুদ্ধ নয় যেখানে গোলাবারুদের ঘটনা ঘটবে, অথবা মেডিভেল যুগ বা যেই সময়ে ঠালতরালের লড়াই হচ্ছে সেরকম নয়। পদার্থ বিজ্ঞানের মধ্যে অণু এবং পরমাণুর কথা সকলেই জানে। যখন তাদের মধ্যে ক্ল্যাশ হয়, তো সেই ক্ল্যাশ থেকে দুটো ধরনের ঘটনা ঘটতে পারে। এক, হয় বিকট তাপ উৎপাদন হবে, নয়তো একদম শূন্যে যেহেতু আর সবচেয়ে গভীরে যে পৌঁছে যাবে ঠান্ডার তাপমাত্রা। কিন্তু এইখানে এই সংঘর্ষে কেবল উত্তাপ ছড়াচ্ছিল,
বাতাস এবং বাতাসের সাথে সংঘর্ষ যখন হয় তখন সেই সংঘর্ষে এক ধরনের শব্দ উৎপাদন হয়, যে শব্দগুলো খুব সহজে আমাদের কানে আসবে না কখনো, যতক্ষণ পর্যন্ত দুইমুখী বাতাসের ধাক্কা না হয় একেবারে মধ্যাঞ্চলে। এবং সেই শব্দ হয় অনেকটা ভীষণ রকমের ইঞ্জিনের থাম করে থেমে যাওয়া শব্দ। বিকট করে তা বেজে উঠবে এবং বিকট করে তা থেমে যাবে, তা 1 সেকেন্ডের মধ্যেই হতে হবে। চারপাশে প্রচণ্ড বেগে হামলা চলছে। এর মধ্যে আলবেনিয়নকে স্পষ্টভাবে তারা স্পট করতে পারল। এদিকে যে হাইকমান্ডের নেতৃত্ব দিচ্ছিল রেভারেন্ড, সেই হাইকমান্ডের অন্যান্য সকল সেনারা ঢুকে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চারদিকে তাপমাত্রা অতিমাত্রায় বাড়তে শুরু করে, প্রচণ্ড আগুনের গোলাগুলি হতে শুরু করে। চারপাশে শুধুমাত্র আগুন, আগুন আর আগুন। এবং এই আগুনের মধ্য থেকেই কিছুক্ষণ পর পর কয়লা উড়ে পড়ে যাচ্ছে অথবা বালু ঝরে পড়ে যাচ্ছে। কখনো বালু উড়ে পড়ে যাচ্ছে তো কয়লা ঝরে পড়ে যাচ্ছে। একের পর এক মৃত্যু হচ্ছিল, যে মৃত্যুর ব্যাপারে মানুষ কখনোই জানবে না, কারণ সেই যুদ্ধই ঘটছিল মানুষের চোখের অন্তরালে, দৃষ্টিসীমার বাইরে অবস্থান করা এমন এক জায়গা যেখানে খুব মানুষ কম যে পৌঁছাতে পারে। কিন্তু আশ্চর্যজনক কথা হলো, অজনিয়াক কোনো না কোনোভাবে টের পাচ্ছিল এই সেভেরাসে, এই জায়গায় কোনো না কোনো জায়গায় একজন মানব সন্তান, অর্থাৎ একজন মানবের উপস্থিতি রয়েছে, যা ছিল একেবারে অবিশ্বাস্য। এই মানবের উপস্থিতির কারণে বারবার অজনিয়াক তার নিজের খেই হারিয়ে ফেলছিল এবং অন্যান্য সেনাদের দ্বারা সে আক্রান্ত হচ্ছিল বারবার, এবং সে আঘাতপ্রাপ্ত হয়। আলবেনিয়ন অনেক দূর থেকে ছুটে আসে, কারণ যেই মুহূর্তে সে টের পায় তার 2 গভীরতম শত্রু এইখানে অবস্থান করছে, এই মুহূর্তে বাধা দেওয়ার জন্য এসেছে সেভেরাসের পক্ষ হয়ে, তাদেরকে সে কিভাবে ছেড়ে দিবে, যারা তাকে হিউমিলেট করেছিল সবার সামনে। এবং এই সেভেরাসে তাদেরকে ভেটো পাওয়ার দিয়ে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু সেই দিন আর সকলের সামনে ডানা কাটা অবস্থায় আলবেনিয়ন ছিল, যা ছিল তার জন্য সম্মানহানিকর। সে প্রবল বেগে হামলা করে দিগন্তের তারা এবং অজনিয়াকের উপরে, সেই সাথে রেভারেন্ডের উপরে। 3 জন কোনো মতে বেড়ে উঠতে পারছিল আলবেনিয়নের সাথে, যা একেবারেই সত্যিকার অর্থেই যা হওয়ার তাই হতো, কেননা আলবেনিয়ন সকলের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। রেভারেন্ডকে সে তুলে আছাড় মারে এবং আছাড় মারার কারণে বাতাসের রূপ থেকে সে সরাসরি মাটির মধ্যে কম করে হলো 40 হাত নিচে চলে যায়, এবং সেখান থেকে তার উপরে উঠতে অনেক সময় লাগবে। তার বাইরেও সে আঘাত কিন্তু পায়, আঘাতের কারণে সে মাটি প্রায় 40 হাত নিচে পৌঁছে যায়। অপরদিকে দিগন্তের তারা তার একটি বড় আঘাত করতে যাবে, ঠিক সেই সময় এমনভাবে দিগন্তের তারাকে আঘাত করলো যেন সে ছিটকে যেয়ে পড়লো অন্তত 500 মিটার দূরে। এরপরে সে অজনিয়াককে ধরে। অজনিয়াক আগে থেকে আহত এবং সে আগে থেকেই তো কখন এখানে আসতে চায়নি। অজনিয়াককে সে শুধুমাত্র মারা বাকি ছিল। এমন সময় কোনো এক জায়গা থেকে একজন সেনা হামলা করে বসে আলবেনিয়ানের উপরে। সেই সেনার নাম এইখানে উল্লেখ করার মতো নয়, কারণ সেই সেনা কোন দলের তা আসলে খুব বোঝা কঠিন। এখানে এতজন লোক কে কার পক্ষে কার বিপক্ষে এটা বোঝা যায় না, কারোর কোনো ইউনিফর্ম নেই, প্রত্যেকে একই জাতি, একই রকম শক্তি সকলের। কিন্তু তফাৎ হচ্ছে যারা নামধারী যোদ্ধা তারা সকলের চেয়ে বেশি শক্তিশালী। সেই হামলায়, সেই সিপাহীর হামলায় যখন আলবেনিয়ন অজনিয়াকে ছেড়ে দিয়ে সেই সিপাহীকে তুলে ধরে এবং বাতাসের মধ্যে থাকা অবস্থাতেই সেই সিপাহীও বাতাসের মধ্যে এমন একটা আকৃতি নেয় যেন সেটা ছোট্ট একটা বল, এবং অন্য একটা বড় বাতাস সেই বলটাকে একেবারে গিলে ফেলে এবং সেই সেনার মৃত্যু ঘটে, কারণ ওই শূন্যে থাকা অবস্থায় অনেকগুলো কয়লা ঝরে পড়ে নিচে। একটা অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন একটা ঘন্টা বাজছে। সেই ঘন্টাটা যেন কোনো অ্যালার্ম দিচ্ছে। সেই ঘন্টাটা এত সজোরে বাজছে, কেউ আসলে বুঝে উঠতে পারছিল না যে সে ঘন্টা কেন বেজে উঠছে। হয়তো কারোর মনে হবে যে এইখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনার সিগন্যাল দেওয়ার জন্যই,
বা এইখানে যে অবস্থা খুবই খারাপ তা থামানোর জন্যই, সবাইকে অ্যাটেনশন নেওয়ার জন্যই একটা ঘন্টা বাজিয়ে যাচ্ছিল কেউ। এমন অবস্থায় যখন সেই সৈনিককে বাতাসে মেরে ফেলে আলবেনিয়ন, রেভারেন্ড তখন মাটির নিচ থেকে কোনো মতে উপরের দিকে চলে আসে এবং খামচি দিয়ে ধরে আলবেনিয়নকে, এবং সে আলবেনিয়নকে প্রায় আধা হাত মাটির নিচে নিয়ে যেতে সমর্থ হয়, বাকি অংশটুকু তার মাটির উপরে ছিল। তখন দিগন্তের তারা এবং অজনিয়াক একই সাথে তার উপরে হামলা করে। আবারও সে দুই ভাই আলবেনিয়র উপর চরম আঘাত হানতে শুরু করে, কিন্তু আলবেনিয়ন এখন আগের যেতে সবচেয়ে বেশি শক্তিশালী। সে একটা লাথি মারলো, মনে হলো যেন রেভারেন্ডকে, কারণ বাতাস যদি কাউকে লাথি মারে সেখানে একটা শব্দ হবে কি, থুপ, এরকম। কিন্তু যখন আলবেনিয়নকে লাথি মেরে সে দিগন্ত তারাকে ধরতে যাবে, অজনিয়াক তাকে পেছন থেকে আবার একটা আঘাত করে। সে যখন অজনিয়াকে ধরতে যাবে ঠিক সেই সময় দিগন্তের তারা যেন মনে হবে একটা সুউচ্চ উচ্চতায় উঠে শক্তিশালী এক আঘাত করে আলবেনিয়নের উপরে, যে আলবেনিয়ন, দিগন্তের তারা এবং অজনিয়াক এরা সকলেই কিন্তু তখন বাতাসের মধ্যে মিশে রয়েছে। অজনিয়াক ক্ষিপ্র গতিতে তাকে এমনভাবে খামচাতে শুরু করে যে খামচিটা শুধুমাত্র বাচ্চারা দিতে পারে, কিন্তু যুদ্ধে সৈন্য কি করবে না করবে এটা কোনোভাবেই ম্যাটার করে না। যুদ্ধে আপনি কাউকে কামড় দেন, কাউকে খামচি দেন, কাউকে গুলি মারুন অথবা কারোর ভেতরে বেয়নেট ঢুকিয়ে দেন, তাতে কোনো কিছু যায় আসে না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাই না? যখন দুই ভাই মিলে লড়ছিল সেই সময় রেভারেন্ড নিজের শক্তি যতটুকু পেরেছে ততটুকু ক্যাপচার করে শূন্যের উপরে উঠে একেবারে দ্রুত গতিতে থেমে নিয়ে আসে এবং তার সজোরে আঘাতটা করে সে আলবেনিয়নের উপরে, অর্থাৎ সাত মাথার রাজকের উপরে। আলবেনিয়ন প্রথমবারের মতো যখন সজোরে মাটির উপরে ধসে পড়ে, ঠিক সেই সময় অজনিয়াক মনে হবে যেন বিশাল বড় এক আঘাত, মনে হবে একজন মানুষ লাফিয়ে উঠেছে একটা কোরাল হাতে নিয়ে তার শত্রুর গলা এক কপে কাটার জন্য। ঠিক তেমনি অজনিয়াক সমস্ত শক্তি নিজের হাতে নিয়ে এমন এক আঘাত করতে যায়, ঠিক সেই সময় দিগন্তের তারা এবং আলবেনিয়ন এমন এক জায়গায় যে পৌঁছে যায় যে অজনিয়াক ওই হামলা ঠেকাতে বাধ্য হয় এবং দিগন্তের তারা আলবেনিয়নকে তুলে ধরার চেষ্টা করে। ততক্ষণে রেভারেন্ড তার আরও একটি বড় আঘাত আলবেনিয়নের উপরে করে। ঠিক সেই সময় ঘন্টাটা এত বিকটভাবে বাজতে শুরু করে যেন কারোর আসার সময় হয়ে গেছে। এদিকে তিনজনই হাঁপিয়ে পড়েছে এবং আলবেনিয়ন সকলের মাঝখানে যেন সে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এমন সময় বিপ্লবীর মতো হাসতে শুরু করে অজনিয়াক এবং সে হাসতে হাসতে বলে, আরে তাকিয়ে দেখ, ওই যে দেখ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, বাপের উপরে বাপ, সেই বাপ আসতেছে, দেখ। যখন সেই কথা বলে তখন আর সকলেই সাডেনলি খেয়াল করলো চারপাশের এই বিভৎস আগুনগুলোর মাঝখানে শূন্য থেকে ধাবমান হচ্ছে এক আগুন, যে আগুনটা দেখলে এমন ভয়াবহ মনে হয় যেন সে অণু পরমাণু সব কিছু জ্বালিয়ে নিচে নামছে। সে ভয়ানক আগুনের নিচে নামার একটা শব্দ অজনিয়াককে ছাড়িয়ে পেছনে পর্যন্ত চলে গিয়েছে। আর কেউ নয়, সেই ভয়ানক কালো এবং অতি বেগুনি রশ্মি মিশ্রিত এই আগুন, সুপ্রিম কমান্ডার রাসের আগমন। চারপাশে যতজন সেনা ছিল তাদের সকলের রূপ বদলে গেল। সুপ্রিম কমান্ডার যত বেশি নিচের দিকে নেমে আসছে, চারপাশে যত সেনা রয়েছে সকলের একেবারে মুখের ভাব বদলে গেল। এমনকি আলবেনিয়নের নিজের সেনারা পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেল এবং সবাই ধীরে 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 আলবেনিয়নের দিকে ঘুরে তাকাতে লাগলো। তারা প্রত্যেকে আলবেনিয়নের দিকে তাকাচ্ছে, অর্থাৎ সাত মাথার অজগরের দিকে। তারা কেন তার দিকে তাকাচ্ছে? কারণ তাদের বাবার উপরে বাবা এসে পৌঁছে গিয়েছে। এখন তারা সবাই কুকুর, তারা সবাই তাদের মালিককে আনসারেবল, তারা তাদের মালিকের কাছে আনসারেবল, তারা তাদের মালিককে উত্তর দিবে। এখন
তারা সবাই অ্যালবিনের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন 7 মাথার অজগরকে এখন তারা নিজেরাই কেটে টুকরো টুকরো করে দিবে যখনই তাদের মালিক একবার হুকুম দিবে। অ্যালবেনিয়নের নিজের সেনারা পর্যন্ত তার দিকে এমনভাবে ঘুরে তাকিয়েছে, সব চোখের বদলেই পোল্টিবাজ হয়ে গেল। কারণ তারা খুব ভালো করেই জানে তাদের বাবার উপরে বাবা, বাবার উপরে বাবা, বাবার উপরের বাবার বাবা আসছে, যার সামনে তারা সবাই কুকুর এবং সেনারা সবাই কুকুরের বাচ্চা। তার দিকে সামনে হেঁটে আসছে ধীরে 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 সেই আগুন, সে অতি বেগুনি রশ্মি এবং কালো ধুধু মাখা আগুন থেকে ধীরে 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 একটা চেহারা ভেসে আসছে। তার চেহারায় রাগ, তার চেহারায় জেদ এবং তার চেহারায় এক অদ্ভুত ভয়ঙ্কর গা শিরে উঠানো হাসি। সবার মাঝখান দিয়ে সে এগিয়ে আসছে অ্যালবেনিয়নের দিকে এবং সপাটে তাকে এক লাথি মারল। সে উড়ে যেয়ে পড়ল কোথায়? অজনিয়াক, দিগন্তের তারা, রেভারেন্ড, তারা সবাই মাথা মতো করে দাঁড়িয়ে আছে, কারণ সুপ্রিম কমান্ডার রাস ইজ হিয়ার।